নদী নালা খাল বিলে লাশ পাওয়া যাচ্ছে। গত ১.৫ বছরে প্রায় ৭৫০ লাশ নদী থেকে, দেশের বিভিন্ন নদী থেকে উদ্ধার হয়েছে। ৩টি অভিযোগে ১০ বছর করে ৩০ বছর কারাদণ্ড হয়েছে। ৩টি অভিযোগের সাজা একসঙ্গে চলবে, সেজন্য সাজা ১০ বছর ভোগ করলেই তার সাজা শেষ হবে। আজকে রায় হলো যে ওনার প্রার্থিতা বাতিল হচ্ছে। তো এখন এই বিষয়ে আসলে দেখার বিষয় যে আদালতের কি নির্দেশনা আসে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে প্রতিদিন যারা পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। বেশ কিছুদিন ধরে রাজধানী সহ সারা দেশেই দেখা যাচ্ছে যে অজ্ঞাতনামা বা বেওয়ারিশ মৃতদেহ পাওয়া যাচ্ছে, এবং এটা রেল লাইনে, খালে বিলে এই বেওয়ারিশ লাশগুলো দেখা মিলছে। তো এই বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। জামান ভাই, মানে কি ধরনের মানে লাশগুলো মিলছে, প্যাটার্নগুলো কি, একটু বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে নদী নালা খাল বিলে লাশ পাওয়া যাচ্ছে, গত ১.৫ বছরে প্রায় ৭৫০ লাশ নদী থেকে, দেশের বিভিন্ন নদী থেকে উদ্ধার হয়েছে। এর মধ্যে অনেক ঘটনা আছে অপমৃত্যু, আবার অনেক ঘটনা আছে হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বা আলামত নষ্ট করার জন্য খুন করে লাশ নদীতে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক ঘটনাতেই লাশ শনাক্ত হয়নি। এ পর্যন্ত প্রায় শনাক্ত হয়েছে ৩৫০টি লাশ শনাক্ত হয়েছে। এর বাইরে ২১৯টি লাশ এই ১.৫ বছর এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। এই ২১৯টি বিট আবার ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্ত, নানানভাবে যে পুলিশের কাছে যে তদন্তের যে ফর্মুলা আছে সেটা করে প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় ২৫টা মার্ডার, তার মানে ২৫ জন মানুষ খুন হয়েছে, সেগুলি এখনো শনাক্ত হয়নি। আবার যেগুলি শনাক্ত হয়েছে সেগুলির ভিতরে ৫৫ জন হচ্ছে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মানে তার মানে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য নদীতে ফেলা হয়েছিল। অপমৃত্যু আছে ৩১৪টি এই ১.৫ বছরে। আপনি যদি আরও, এটা হচ্ছে যে বললাম যে ২৫ সাল থেকে চলতি বছরের প্রথম ৫ মাসের প্রেক্ষাপট বললাম। যদি আপনি যে আরও ফিরে যান যে ২০২৪-এ, সেখানেও প্রায় নদীতে ৪৫০ লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেকে হত্যাকাণ্ডের ঘটনা আছে, যেটা এই গত বছরের চিত্র বললাম, তার আগের বছরের চিত্র একই। এই ঘটনাতে প্রায় ১৫০ মামলা এখনও তদন্তাধীন আছে। এই যে একটা প্রেক্ষাপটে হচ্ছে যে, আপনি জানেন যে কোনো লোক যখন মিসিং হয় তখন তার পরিবার জিডি করে। তারপরে যখন লাশ উদ্ধার হলে পরে স্বজনরা বিভিন্ন সময় মর্গে ছুটে যায়, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে যায়। একটা পর্যায়ে তারা সন্ধান পায়, বড় অংশ আবার সন্ধান পায়ও না। বাট একই চিত্র আবার যদি আপনি দেখেন যে রেল লাইনে গত ৫ বছরে ট্রেনে কাটা পড়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটছে ৫,০৯৮টি। রেলওয়ে পুলিশের তথ্য মতে প্রতিদিন গড়ে 4 জন লোকের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এখানে যেমন অসাবধানতা, মৃত্যু কিংবা আত্মহত্যার ঘটনাও রয়েছে, পারিবারিক কলহের কারণে যেটা বেশি ঘটে থাকে। পাশাপাশি হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, মোটিভ আড়াল করার জন্য কৌশলও এখানেও নেওয়া হয়ে থাকে। এই বিষয়গুলো অবশ্য তদন্তে ধরা পড়ে, কোনো কিছুই আড়াল করা যায় না। সেক্ষেত্রে ট্রেনে কাটা পড়ে ক্ষেত্রে আবার একটু ঘটনা আছে যেসব আইডেন্টিফাই করা যায় না, সেক্ষেত্রে কিন্তু যারা ভবঘুরে আছে, যারা ছিন্নমূল অনেক মানুষ আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট নাই, তাদের ডিএনএ নমুনাও মেলানো কষ্ট। এই ক্ষেত্রে অনেক লাশই আবার বেওয়ারিশ থেকে যাচ্ছে ট্রেনে কাটা ক্ষেত্রে। দুইটা প্রেক্ষাপট ভিন্ন। বাট আমরা যেটা বলছিলাম যে প্রতিদিনই যে এভাবে প্রতিটা মৃত্যু অনাকাঙ্ক্ষিত, নদীতে নালায় লাশ পাওয়া যাচ্ছে এবং ট্রেনে কাটা গেছে, এটা কি বাড়ছে? রেশিও অনুযায়ী যদি আমরা দেখি যে মাস কিংবা বছরের পরিসংখ্যান দেখলে এইটা দিন দিন বাড়ছে। আচ্ছা, তাহলে তো মানে এটা কি মিন করে যে তার মানে আইন শৃঙ্খলা অবনতি, ধরেন, বা খুনের পরিমাণ। এটা আমি বিভিন্ন অপরাধ যারা বিশ্লেষণ করে অপরাধ নিয়ে তাদের সাথে কথা বলেছি, তাদের ভাষ্য হচ্ছে যে অপরাধীরা সবসময় তাদের অপরাধটা সংগঠনের পরে আড়াল করতে চায়। তারা চায় যে এই ঘটনাতে ধরেন একটা লোক বেওয়ারিশ যদি করে দেওয়া যায় কোনোভাবে, কিংবা তার পরিচয় না পাওয়া যায়, একটা পর্যায়ে কিন্তু তার স্বজনরা, পরিবার হতাশ হয়ে পড়ে, তারা আর আইনের আশ্রয় নেয়। এতে করে অপরাধীরা পার পাওয়ার একটা সুযোগ খুঁজে। আর এইসব যে লাশ গুমের যে সিস্টেমটা, যেটা আমরা বলছি যে নদীতে ফেলা হয় বা ট্রেনে কাটা হয়, এটা কিন্তু একটা প্রি প্ল্যান মার্ডার। পেশাদার খুনি ছাড়া এটা তারা পরিকল্পনা করে কিভাবে মারবে, মারার পরে কিভাবে লাশ গুম করবে, পরিকল্পিতভাবে এটা করে। এই কারণে অনেক ঘটনায় আমি যেটা বললাম আপনাকে একটু আগে, পরিসংখ্যান আইডেন্টিফাই করা যায় না, কারণ খুনিরা খুব সূক্ষ্মভাবে করে। এর আগে আরও কিছু ঘটনা যদি আমি যোগ করি যে
একাধিক হত্যাকাণ্ডের ঘটনাতে লাশ পুড়িয়েও ফেলা হয়েছে যে যাতে চিনা না যায়। হুম হুম এরকম মানে বিকৃতভাবেও লাশ গুমের একটা কৌশল আছে। এটা আইন শৃঙ্খলার অবনতি মানে যে বিভিন্ন কারণ আছে এর মধ্যে এটা একটা কৌশল অপরাধীর যে কৌশল ঠিক কৌশল। আছে, কিন্তু এই কৌশলের মধ্যে একটা জিনিস মনে হচ্ছে বের হলো, সেটা হচ্ছে যে এই যেসব মানে লাশ ফেলে দেয়া হচ্ছে এবং রেল লাইনে, তার মানে যারা পরিকল্পিতভাবে হত্যা করে, ধরেন ইম্পালসিভলি মারামারি করে মারা গেল ওরকম না, মানে একদম মানে পরিকল্পিতভাবে যেসব খুন হয় এই খুনগুলো বাড়ছে। এই খুনগুলি তো হ্যাঁ বিভিন্নভাবে তো খুনের ঘটনা তো এটা আমাদের দেশে একটা তো কালচার আছে এবং গত কয়েক মাসে যদি দেখি কিংবা গত 2 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে ওই রকমভাবে যে প্রত্যাশিত পর্যায়ে হুম। উন্নতি হয়নি। এটার যে আপনি পরিসংখ্যান যদি দেখেন যে খুনোখুনি, ছিনতাই, চাঁদাবাজি ঘটনাটা বরঞ্চ বাড়ছে। এটা আমাদের সব জায়গায় আলোচনা হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো বলতেছে, ব্যবসায়ী সংগঠনগুলো বলতেছে, হুম। সংসদেও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আইন শৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে। বাট এর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম নদীতে লাশ এবং ট্রেনে কাটা পড়া লাশ, এই পরিসংখ্যানটা কিন্তু ট্রেনেরটা যদি আপনি দেখেন যে গড়ে প্রতি বছর 1000-এর বেশি ট্রেনে কাটা পড়ছে। আর গড়ে তো বললাম আমি প্রতিদিন 4টা করে লাশ পাচ্ছি বলে এটা রেলওয়ে পুলিশ জানিয়েছে। নৌ পুলিশের সাথেও আমি কথা বলছি, তারাও বলেছেন যে আসলে যে খুন করে অপরাধীরা পার পাওয়ার চেষ্টা করে, বাট ফিঙ্গারপ্রিন্ট আছে, ডিএনএ আছে, বিভিন্ন নমুনা সংগ্রহের মাধ্যমে কিংবা খুনের ধরন দেখলে পরে বডির আঘাতের চিহ্ন দেখলে তারা বুঝতে পারে কোনটা অপমৃত্যু কোনটা মানে মার্ডার, এইভাবে তারা আইডেন্টিফাই করে আসছে। আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তিনি আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী ছিলেন। তো তার জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে তার 10 বছরের কারাদণ্ড হয়েছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সিনিয়র রিপোর্টার আহমেদ আলামিনের কাছে। আলামিন, এই যে জুলাই অভ্যুত্থানের সময় খুন করা হয়েছে, এই খুনের হত্যা করা হয়েছে, এই হত্যায় হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। কি হয়েছিল, তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, তারপরে বিচারকরা কি বলছেন আইসিটির? ধন্যবাদ আপনাকে। হাসানুল হক ইনু জাসদের সভাপতি, তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের। এর মধ্যে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই 3টি অভিযোগের ভিতরে উল্লেখযোগ্য অভিযোগ হলো যে 29 জুলাই 2024 সালের 29 জুলাই তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলের যে একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনাকে তিনি আন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে আন্দোলনকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনাকে প্রভাবিত করেন। এই অভিযোগে এটি একটি অভিযোগ। এছাড়া তিনি জঙ্গিবাদ আন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে মানে জঙ্গিবাদকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আন্দোলনকে দমন করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং কুষ্টিয়ায় তিনি এসপিকে নির্দেশ দিয়েছেন আন্দোলন দমন করার জন্য। এই 3টি অভিযোগ মূলত তার বিরুদ্ধে এসেছিল। সেই অভিযোগেই তার 3টি অভিযোগে 10 বছর করে 30 বছর কারাদণ্ড হয়েছে। 3টি অভিযোগের সাজা একসঙ্গে চলবে, সেজন্য সাজা 10 বছর ভোগ করলেই তার সাজা শেষ হবে। তার মানে তাকে 30 বছরের কারাদণ্ড 3টা অভিযোগে, কিন্তু তাকে জেলে কাটাতে হবে 10 বছর। 10 বছর যেহেতু 3টি অভিযোগের সাজা 1 বছর মানে একসঙ্গে চালু হবে, মানে সাইমultaneously। তো এখন মানে আদালত মানে বিচারকদের মানে বিচারকদের আদালত রায়ে তো আজকে সংক্ষিপ্ত রায় মানে আদালত প্রকাশ করেছেন। 211 পৃষ্ঠার রায় সংক্ষিপ্ত অংশ আদালত পাঠ করেছেন। তাতে আমরা যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে ইনুর বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগ ছিল না, নেই, এবং সেই অভিযোগ প্রসিকিউশন আনেওনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি উস্কানি দিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত রায়ে মন্তব্য করেছেন। মানে তিনি তার রাজনৈতিক যে অবস্থান, তিনি একজন মানে একজন সিনিয়র একজন নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন যে এইভাবে আন্দোলন দমন করা যায়, জঙ্গিবাদ আখ্যা দিয়ে, তারপরে ইয়ে করে মানে কারফিউ জারি করে, এরকমের বিভিন্ন পদ্ধতি শিখিয়েছেন, উস্কানি দিয়েছেন। তার মানে হচ্ছে সরকারকে সে মানে পরামর্শ দিয়েছেন যে আরো হার্ড লাইনে গিয়ে আন্দোলনটাকে কিভাবে, এবং সে তারই অংশ হিসেবে বলা যায় যে আরো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, হত্যাকাণ্ড হতাহত বেশি হয়েছে।
এমন হতো এবং এই যে 1400 বা 800-র বেশি যে বলা হচ্ছে যে হত্যাকাণ্ড হয়েছে, এর একটি দায় এই এই ইনুর মতো ব্যক্তিদের উপরেও বর্তায়, এটা আদালতের রায় মানে প্রতিফলিত হয়েছে। তার মানে রায় বলা হচ্ছে যে ইনুরা যদি ধরেন এইভাবে পরামর্শ না দিতেন যে শক্ত হাতে দমন করতে হবে, এরকম পরামর্শ না দিলে এত ক্ষয়ক্ষতি হতো কিনা সেটা সন্দেহ, বলা যায় যে হতো না। তো এখন মানে ইনুর আর কি কি মামলা আছে, মানে এটা বাদে? ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই একটি মামলাই আছে আর কি। আর তাছাড়া মানে সাধারণ দণ্ডবিধিতে প্রচলিত আইনে তার বিরুদ্ধে আরো মামলা আছে আর কি, সেগুলো বিচার পর্যায়ে রয়েছে। আজকে ইনুকে দেখলাম যে পুলিশের সঙ্গে একটা বাকবিতণ্ডা, যে তার হাত ধরতে চেয়েছিলেন, মানে ট্রাইব্যুনালে হাজত মানে কাঠগড়ায় নেয়ার ক্ষেত্রে পুলিশ তাকে সহযোগিতা করছিলেন, তখন তিনি একটু বিরক্তি প্রকাশ করে কিছুটা ধমক দিয়ে বলেছেন যে হাত ধরবেন না, আমি একাই যেতে পারবো। মানে কি মনে হলো, মানে তার একটু কিছুটা বিরক্তি বা একটু রাগ, ক্ষোভ, কিছুটা অডাসিটি, এগুলোই হয়তো প্রকাশ পেয়েছে আর কি, যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপির আসলাম চৌধুরী। তো আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সবশেষ আপিল বিভাগ রায় দিয়েছে যে তার প্রার্থিতা বাতিল। এখন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিন। আলামিন, এই যে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করলো আপিল বিভাগ দীর্ঘ একটা আইনি লড়াইয়ের পর, এখন আসলে কি হবে সামনে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় 12ই ফেব্রুয়ারি। ঠিক তার এক সপ্তাহ আগে আসলাম চৌধুরীর বিষয়ে অভিযোগ করে বিরোধী দলীয় প্রার্থী যে তিনি ঋণ খেলাপি। তো এই অভিযোগের প্রেক্ষিতে আসলে প্রথমে আদালতে উনি একটা রিট করেন। তো ওই রিটে আসলে আসলাম চৌধুরীর পক্ষেই মানে নির্বাচন করতে পারবে এই ধরনের একটা রায় আসে। পরবর্তীতে উনি আবার আপিল বিভাগে যে একটা মানে এটা আপিল বিভাগে যায়। তো আপিল বিভাগ নির্বাচনের কিছুদিন আগে যে জানায় যে তার নির্বাচন করতে বাধা নেই, তবে তার নির্বাচনের ফলাফল যাতে প্রকাশ না করা হয়, নির্বাচনের পরবর্তীতে এই বিষয় নিয়ে আসলে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে দীর্ঘদিন কেটে যায়। আপনি জানেন যে নির্বাচনের প্রায় 4 মাস পেরিয়ে গেছে। এতদিন পর আজকে রায় হলো যে ওনার প্রার্থিতা বাতিল হচ্ছে। তো এখন এই বিষয়ে আসলে দেখার বিষয় যে আদালতের কি নির্দেশনা আসে। এখনো আদালতের রায় এসেছে, বাট এই আসনে আসলে কি হবে বা কি করতে হবে এই ধরনের এই আসনে এখন কি পরিস্থিতি চলছে আলামিন? মানে এই আসনে আসলে এখন কেউ অভিভাবক নাই। আমরা এর আগে একটি স্টোরি করেছি এটা নিয়ে যে আসলে নির্বাচন হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই আসনই না, আরো একটা আসন চট্টগ্রামের আছে, উনিও ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত। তো এখন নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই আসনে এখন কি হবে। ওনারা যেটা বলছে যে রায় এসেছে ঠিক আছে, কিন্তু আদালত একটা নির্দেশনা দেবে যে এই আসনে আসলে পুনরায় নির্বাচন হবে নাকি নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তাকে আসলে নির্বাচিত ঘোষণা করা হবে। তো ওনাদের রায়ের কপিটা পাওয়ার পরে, নির্দেশনা পাওয়ার পরেই মানে ডিসিশনটা নির্বাচন কমিশন নিবে। আচ্ছা আচ্ছা। এমনি মানে এই যেটা মানে আসলাম চৌধুরীর ক্ষেত্রে দেখা গেল সেটা হচ্ছে যে ধরেন এই নির্বাচনটা হতে তো আরো দেরি আছে, তো ততদিনে ওই এলাকাবাসী তাদের পক্ষ থেকে তো আসলে সংসদে কোনো রিপ্রেজেন্টেটিভ থাকছে না। হ্যাঁ, আসলেই সেটা থাকছে না। এটা আমাদের যে আইনি দীর্ঘসূত্রিতা, এটাই একটা বড় সমস্যা। কারণ
4 মাস ধরে নির্বাচনী ট্রাইব্যুনালে সাধারণত এই যাতে দ্রুত হয় এই জন্য এই মামলাগুলা করার ব্যাপার করা হয়। তো সেই ক্ষেত্রে তারপরেও আমরা নির্ধারিত মানে খুব বেশি সময় লেগে যাচ্ছে আর কি 4 মাস রায় আসতে। মানে এখানে আমার কাছে একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ধরেন প্রথমে যে রিটটা করা হলো সেটা তো হাইকোর্ট ডিভিশনে, তো হাইকোর্ট ডিভিশনে থেকে আপিল বিভাগে গেল। আপিল বিভাগে মানে কারা আপিল করলো, মানে ওই জামাত ইসলামের পক্ষ থেকেই করা হলো নাকি আসলাম চৌধুরীর পক্ষ থেকে করা হয়েছিল? না, আপিল তো আসলাম চৌধুরীর পক্ষে হাইকোর্ট বিভাগে যেহেতু রায় দিয়েছিল, সেক্ষেত্রে আপিল করলে তো আসলে জামাতের প্রার্থী যিনি ওনাকেই করতে হবে এবং উনি করেছিলেন আপিল বিভাগে, এবং সেটা রায় আজকে ঘোষণা হলো। তার মানে দাঁড়াচ্ছে যে আসলে এই আসনে পরবর্তীতে কি হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। হ্যাঁ, এখন আসলে দেখার বিষয় আদালত কি নির্দেশনা দেয় সেটার উপরে নির্ভর করছে আসলে কি হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।